আজকে আমরা যে টপিক দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি কি জিনিস আগে আমরা একটা কনসেপ্ট দিয়ে উদাহরণ দিই। যেমন আমরা সে গেম একটা গেম ডাউনলোড করলাম, গেমটা হচ্ছে প্রায় 12 জিবি। এখন আমার র্যামের যে সাইজ, সেই র্যামের সাইজ হচ্ছে আমরা ধরে নিই যে 4 জিবি। তাহলে ওই 16 জিবি যে প্রোগ্রাম, যে 16 জিবির যে গেম, সেটা কিভাবে র্যামের মধ্যে লোড হবে এবং কিভাবে কাজ করবে। আগে শুরুতে যখন কম্পিউটার মাত্র ওপেন হয়েছিল, তখন হচ্ছে মাইক্রোপ্রসেসরে কি করতাম, আমরা র্যামের মধ্যেই কোডগুলো পুরোটা নিয়ে একটার পর একটা লাইন বাই লাইন এক্সিকিউশনে যেত। কিন্তু এখন মাল্টি প্রোগ্রামিং বা মাল্টিটাস্কিং চলে। তো মাল্টি প্রোগ্রামিং বা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে দেখা যায় যে একই সাথে একাধিক প্রসেস বা প্রোগ্রাম চলতে থাকে। এই প্রোগ্রাম আবার অনেকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত। তাহলে একটা 4 জিবি র্যামের ভিতরে কি করে এত বড় বড় প্রোগ্রাম লোড করা হবে এবং সেগুলো কিভাবে কাজ করানো যাবে, এখানেই হচ্ছে ভার্চুয়াল মেমোরি কনসেপ্টটা যুক্ত হয়েছে। এবং এই ভার্চুয়াল মেমোরি বর্তমান প্রায় সকল কম্পিউটার এবং সকল কম্পিউটার যে সিস্টেমগুলো আছে, তার ভিতরে এই ভার্চুয়াল মেমোরি কনসেপ্টটা ইউজ করা হয়। এইটার কারণ, এই ভার্চুয়াল মেমোরির কারণেই হচ্ছে, এই কনসেপ্টটার কারণেই হচ্ছে আমরা মূলত এখন এই মাল্টিপল প্রোগ্রামকে একসাথে র্যামের ভিতরে এফিসিয়েন্টলি ইউজ করতে পারতেছি। তো এই যে ভার্চুয়াল মেমোরি কনসেপ্টটা, এটা আসলে র্যাম বা ক্যাশের মতো একটা ফিজিক্যাল মেমোরি না, এটা একটা কনসেপচুয়াল ওয়েতে তৈরি করা। আমরা একটু উদাহরণ দেখলে, কয়েকটা স্লাইড পরে উদাহরণ দেখলে বুঝতে পারবো। তো আমরা একটু ভিতরে যাই। তো এগেইন এটা পড়ানো হচ্ছে হচ্ছে প্যাটারসনের বই থেকে। প্যাটারসনের বইতে ভার্চুয়াল মেমোরি কিছু কনসেপ্ট আছে, কিন্তু তারপরও হচ্ছে মোস্টলি ইন্টারনেট রিসোর্স থেকে নেওয়া হয়েছে। এবং একই সাথে হচ্ছে এই আমি স্লাইডে যা যা দিছি এগুলো দিলেই কভার করা যাবে। তবে ইন ডিটেলসে শেখার জন্য আমাদেরকে ইন্টারনেটের কিছু রিসোর্স ফলো করতে হবে। আচ্ছা, এরপরে অবশ্যই এই স্লাইডগুলো হচ্ছে শুধুমাত্র ততটুকুই দেওয়া আছে যতটুকু পড়ানোর জন্য দরকার। বাকিটুকু জানার জন্য অবশ্যই বই পড়তে হবে বা ইন্টারনেটের ভিডিওস ম্যাটেরিয়ালস এগুলো দেখতে হবে। তো ভার্চুয়াল মেমোরি কি, সোজা বাংলায় হচ্ছে এটা ওয়ান টাইপ অফ ক্যাশের মতো আচরণ করে। হ্যাঁ, সেকেন্ডারি মেমোরি, হার্ড ডিস্ক, র্যাম, এদের মাঝখানে হচ্ছে একটা ওয়ান টাইপ অফ ক্যাশের মতো আচরণ করে। তো এই ভার্চুয়াল বলার কারণটা কি, কারণ হচ্ছে ওই যে আমরা বললাম যে এটা যেহেতু এক্সিস্ট করে না, সরাসরি হার্ডওয়্যার দিয়ে ইমপ্লিমেন্টেশন না, এটা জাস্ট কনসেপচুয়াল ওয়েতে সেট করা হয়েছে, এই জন্য এটাকে ভার্চুয়াল মেমোরি বলা হয়। ভার্চুয়াল মেমোরি তৈরির জন্য তিনটা মোটিভেশন অ্যাকচুয়ালি আছে। তো প্রথমটা হচ্ছে যে কিভাবে এফিশিয়েন্টলি র্যামের লোকেশনগুলো শেয়ার করানো যায়, যাতে একটার একটা সমস্যা তৈরি না করে। যেমন এমনও হতে পারে যে দুইটা প্রোগ্রামের একই সময়ে হচ্ছে সেভ ডায়ালগ, এই প্রোগ্রামটাকে কল করা প্রয়োজন। তো এটা তো একটা রিসোর্স কম্পিউটারে, তো দুইটা প্রোগ্রাম যদি আলাদাভাবে এই রিসোর্সটাকে অ্যাক্সেস করতে চায়, তাহলে যেন ঝামেলা না হয়, ওখানে যেন সেফলি এবং এফিসিয়েন্টলি যেন এটা অ্যাক্সেস করা যায়, এই জন্য ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট ইউজ হতে পারে। দেন হচ্ছে র্যামের যে লিমিটেশন, আমাদের প্রোগ্রামগুলো আজকাল বড় বড় হয়ে যাচ্ছে কিন্তু র্যামের সাইজ হচ্ছে ছোট। তো এই র্যামের সাইজের ভিতরে এফিসিয়েন্টলি কিভাবে মাল্টিপল প্রোগ্রামের যতটুকু দরকার ততটুকু লোড করেও কিভাবে সিপিইউতে কাজ চালানো যায়, সেই এফিসিয়েন্সির জন্য হচ্ছে ভার্চুয়াল মেমোরি দরকার। আরেকটা যে কারণে দরকার, যে কনসেপ্টের দরকার, সেটা হচ্ছে যে সে ফর এক্সাম্পল একটা 4 জিবির র্যামের ভিতরে তুমি একটা প্রোগ্রাম কোনো কারণে লোড করলা হচ্ছে মাঝখানে 2 জিবি। এখন উপরে 1 জিবি ফাঁকা এবং নিচে 1 জিবি ফাঁকা। নাও কথা হচ্ছে যে সে ফর এক্সাম্পল আর একটা প্রোগ্রাম আসলো যেখানেও হচ্ছে 2 জিবি লোড করতে হবে। তাহলে এখন অ্যাডজাসেন্ট স্পেস তো নাই, 1 জিবি 2 জিবি পর পর একসাথে আছে, যেখানে ফাঁকা আছে র্যাম এরকম তো নাই, অলরেডি একটা প্রোগ্রাম লোড হয়ে আছে। তো এই কারণে এই ভার্চুয়াল মেমোরির মাধ্যমে আমরা এনশিওর করতে পারি যে যেখানেই ফাঁকা থাকুক না কেন, টোটাল যদি 2 জিবি ফাঁকা থাকে, তাহলেই ওই প্রোগ্রামটা, যে প্রোগ্রামটা আমরা লোড করতে চাচ্ছি, সেটা লোড করা যাবে। এইগুলো হচ্ছে ভার্চুয়াল মেমোরির পিছনে মোটিভেশন। আরেকটা রিজন হচ্ছে যে সে ফর এক্সাম্পল সিপিইউ কাজ করতে করতে দুইটা প্রোগ্রাম একই অ্যাড্রেসে কোনো একটা ডাটা সেভ করার চেষ্টা করলো। এখন র্যামের যদি একটা অ্যাড্রেসে দুইটা আলাদা সেপারেট প্রোগ্রাম কোনো একটা ভ্যালু রাখার চেষ্টা করে, তাহলে ওখানে একটা কলিশন হবে, ডেটা নষ্ট হয়ে যাবে বা ভুল ডেটা আসবে। এইটাও এনশিওর করা যায় যে একই অ্যাড্রেস জেনারেট হলেও তারা যেন র্যামের সেম লোকেশনে না চলে যায়। এই এই কাজগুলো হচ্ছে ভার্চুয়াল মেমোরির মাধ্যমে অ্যাচিভ করা সম্ভব। আমরা আস্তে আস্তে উদাহরণ দেখব। তো আগে আমরা একটু বলি প্রথমে আমাদের যে মেমোরি হায়ারার্কি যেভাবে আমরা এর আগের টপিকে দেখাইছিলাম সেরকমই আছে। যে প্রথমে সিপিইউ, তার ভিতরে রেজিস্টার মেমোরিটা থাকে, তারপরে ক্যাশ, দেখা যায় রেজিস্টার হয় বাইটে,
ক্যাশও নর্মালি দেখা যায় বাইট থেকে মেগাবাইটে, মেমোরি বা র্যাম হচ্ছে এখন গিগাবাইটে, 4 থেকে 16 জিবি পর্যন্ত র্যাম সম্ভব, এবং ডিস্ক হচ্ছে টেরাবাইটে হিসাব হয়। তো আমরা যদি একটু কার্সারের দিকে দেখি, তাহলে হচ্ছে প্রায় দেখা যাবে যে পার মেগাবাইটের দামই হচ্ছে $100 মতো ক্যাশের। তো এত দাম দিয়ে তো পুরা মেমোরি সাজানো সম্ভব না, তাহলে কম্পিউটারের কস্ট অনেক বেড়ে যাবে এবং পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করা যাবে না। এই জন্যই হচ্ছে মেমোরি হায়ারার্কি ইমপ্লিমেন্ট করা হয়। এর মধ্যে এই যে মেমোরি এবং ডিস্কের ভিতরে যে আমরা প্রোগ্রাম শেয়ারিং এর যে সিস্টেমটা করতে পারি, সেটাই হচ্ছে ভার্চুয়াল মেমোরি। সো ক্যাশ থাকে এবং হচ্ছে ভার্চুয়াল মেমোরি থাকে। ভার্চুয়াল মেমোরি কাজটা হচ্ছে পুরো প্রোগ্রামটাকে যেন র্যামে লোড না করে ডিস্ক এবং র্যামের মাধ্যমে তোমার হচ্ছে ইউজ বলা যায় যে শেয়ার করে যেন প্রোগ্রামটাকে রান করা যায়। ঠিক আছে, এখন যত বাম দিক থেকে ডান দিকে যাবে তত হচ্ছে চিপার হতে থাকবে। ঠিক আছে, যেমন ডিস্কে পার মেগাবাইটের দাম হচ্ছে $0.5, $0.05 মতো। আচ্ছা, এবং এটা সাইজও অনেক বেশি। এখানে 20 জিবি দেওয়া আছে, কিন্তু এখন হচ্ছে টেরাবাইটে হয়। ওকে, তো ভার্চুয়াল মেমোরি কনসেপ্টটা যদি আমরা বুঝতে চাই, তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের একটা টেবিল থাকবে। এই টেবিলটাই হচ্ছে মূলত ভার্চুয়াল পেজ টেবিল। এই টেবিলটার নামই হচ্ছে মূলত পেজ টেবিল। এই টেবিলটার নামই হচ্ছে পেজ টেবিল। ওকে, সো এই পেজ টেবিল, এই যে পেজ টেবিলটা আছে, এই পেজ টেবিলের ভিতরেই হচ্ছে আমরা প্রোগ্রামকে লোড করব। কিভাবে? আমরা সে ফর এক্সাম্পল একটা প্রোগ্রাম চালালাম যার সাইজ হচ্ছে 4 জিবি। আমার র্যাম হচ্ছে, আমরা ধরে নেই যে র্যামের সাইজ হচ্ছে 1 জিবি। তাহলে এই যে 4 জিবির প্রোগ্রাম, এটা আছে কোথায়? হার্ড ডিস্কে। আমরা জানি সবকিছুই মেমোরিতে সেভ থাকে, তো প্রোগ্রামটাও হার্ড ডিস্কে সেভ আছে 4 জিবি। আমি যখন প্রোগ্রাম রান করব, আমার র্যামের সাইজটা 1 জিবি। আলটিমেটলি আমার সিপিইউ তো র্যাম থেকেই ডাটা নিয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে ধরে নিই যে পুরো র্যামটা একটু ধরে নেই যে ফুল র্যামটাই হচ্ছে অ্যালোকেটেড হয়েছে একটা প্রোগ্রাম রান করার জন্য। যদিও বাস্তবে আসলে মাল্টিপল প্রোগ্রাম অ্যালোকেশন পায় র্যামের। একটু ধরে নেই যে পুরোটাই আপাতত অ্যালোট হচ্ছে একটা প্রোগ্রামের জন্য। তাহলে যে ঘটনা ঘটবে, 4 জিবিকে তো লোড করা সম্ভব হবে না। 4 জিবির যে ডেটা, ওই ডেটা তো র্যামের মধ্যে নেওয়া সম্ভব হবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা করব কি, অ্যাড্রেসকে নিয়ে যে একটা আলাদা টেবিল বানাবো। টেবিলটা কোথায়? এই যে এই টেবিলের ভিতরে আমরা ওই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসগুলো লোড করব। করার পরে তার ভিতর যেগুলো যেগুলো হচ্ছে র্যামের মধ্যে প্রয়োজন, ইমিডিয়েটলি শুরুতে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো র্যামের মধ্যে লোড করা প্রয়োজন, সেটাকে ততটুকুকেই র্যামের মধ্যে লোড করব এবং সেটা পয়েন্ট আউট করে রাখবো। অর্থাৎ কোনোভাবে, কিভাবে বুঝাবো এটা আমরা পরে আসতেছি অন্য স্লাইডে। কিন্তু আমরা করব কি, এখানে এমন একটা মেকানিজম সেট করব যে এই মেকানিজম থেকে বোঝা যাবে যে এখানে একটা অ্যাড্রেস আছে, প্রোগ্রামের প্রথম লাইন, সেটা আসলে র্যামে আছে নাকি ডিস্কে আছে। তো যতটুকু আমার দরকার ততটুকু আমি আসলে এই র্যামে লোড করব এবং সেখান থেকে এনে এই ভার্চুয়াল অ্যাড্রেসকে পয়েন্ট আউট দিয়ে সেট করে দিব। এই পয়েন্ট আউট করে থাকবে যে আসলে এটা র্যামের ভিতর আছে নাকি ডিস্কে। যদি কোনো কারণে না পাই, তখন হচ্ছে আমাকে ডিস্কে খুঁজতে যেতে হবে। প্রথম কনসেপ্ট হচ্ছে যে আমরা একটা প্রোগ্রামকে নিয়ে, যে কোনো প্রোগ্রাম, আমাদের সে একটা প্রোগ্রাম আছে পি, এই পি প্রোগ্রামটাকে আসলে অনেকগুলো কি করা হয়, পেজে ভাগ করে ফেলা হয়। অনেকগুলো পেজে ভাগ করে ফেলা হয়। এই পেজগুলোই হচ্ছে আলটিমেটলি আমার যে র্যাম, ফিজিক্যাল অ্যাড্রেস বা ফিজিক্যাল মেমোরি, এর ফ্রেমের ভিতরে লোড করা হয়। ফিজিক্যাল অ্যাড্রেসের যে সিঙ্গেল লাইন থাকে, এক এক বলা হয় ফ্রেম। এই ফ্রেমের সাইজ হচ্ছে আমার ওই প্রোগ্রামের পেজ সাইজের সমান। তো ওই পেজগুলো নিয়ে নিয়ে হচ্ছে আমি তখন লোড করব। তো শুরুর দিকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমি র্যামের ভিতর লোড করে নিয়ে ভার্চুয়াল অ্যাড্রেসকে ইনস্ট্রাকশন দিব যে হ্যাঁ এগুলো আছে। পুরো প্রোগ্রামটাই হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস বা পেজ টেবিলের ভিতরে থাকবে। ফুল প্রোগ্রামটাই পেজ টেবিলের ভিতরে থাকবে এবং সেখান থেকে যেটুকু হচ্ছে র্যামে লোড করা গেছে সেটা ইন্ডিকেট করা থাকবে। আমরা একটা উদাহরণ যদি দেই, সে ফর এক্সাম্পল, আমরা যত প্রোগ্রাম ইউজ করি, যত সফটওয়্যার ইউজ করি, সব সফটওয়্যারের ভিতরেই হেল্প নামে একটা অপশন থাকে। কিন্তু এই হেল্প আমরা আসলে কতবার কল দেই? দেখা যাচ্ছে যে 50 বার যদি একটা সফটওয়্যার রান করা হয়, তার মধ্যে খুব বেশি হলে আমরা 4 বা 5 বার হেল্প ফাংশনকে কল দিছি। মোস্ট অফ দ্য টাইম হেল্প ফাংশন লাগে না। কিন্তু দেখা যাচ্ছে ওই হেল্প ফাংশনের সাইজ হচ্ছে প্রায় 200 মেগাবাইট। এখন কথা হচ্ছে ওই 200 মেগাবাইটকে আমার আসলে র্যামে লোড করে রাখার দরকার আছে কি নাই? ওটা তো ওয়েস্টেজ, কারণ ম্যাক্সিমাম টাইমে তো ওটা কল হচ্ছে না। কিন্তু ওই 200 মেগাবাইটের অ্যাড্রেস হচ্ছে আমার তো প্রোগ্রামের ভিতরেই আছে। তাই যেটা করা হবে, পেজ টেবিলের ভিতরে আমার ফুল প্রোগ্রামটাকে আমি লোড করে রাখছি ইনস্ট্রাকশন বাই ইনস্ট্রাকশন।
সেখান থেকে আমি যতটুকু র্যামে লোড করার প্রয়োজন পড়ছে আমার মেইন প্রোগ্রামটা যে কাজ করা লাগবে সেটাকে র্যামে লোড করছি, আর এই হেল্প ফাংশনটা হচ্ছে অ্যাকচুয়ালি হার্ড ডিস্কেই আছে। যখন আমি এই প্রথমে একটা সিপিইউ যখন জেনারেট করবে তখন এখানে খুঁজবো, যদি খুঁজে পাই র্যাম থেকে ডাটা নিয়ে আসবো, যদি না পাই ডিস্ক থেকে আনবো। কিভাবে আমরা আসতেছি আবার পরের স্লাইডে। তো ওই মূল কনসেপ্টে যে পেজের কাজটা বোঝার আগে আমাদের কিছু টার্ম জানতে হবে, কিছু নাম জানতে হবে, ডেফিনেশন। তো প্রথম যে ডেফিনেশনটা আমরা নাম জানবো সেটা হচ্ছে পেজ। তো এইমাত্র আমরা বললাম যে এই যে আমরা একটা প্রোগ্রামকে অনেকগুলো ছোট ছোট ভাগ করে ফেলি, একটা প্রসেসকে অনেক ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি, এর ইউনিটের নামই হচ্ছে পেজ। যদি কোনো পেজকে আমার এই পেজ টেবিল যেটা আমরা কনসেপচুয়ালি তৈরি করতেছি পেজ টেবিলের মধ্যে যদি খুঁজে পাই তাহলে আমরা বলবো হচ্ছে পেজ হিট। আর যদি এই পেজ টেবিলের মধ্যে খুঁজে না পাই তখন আমরা বলবো হচ্ছে পেজ ফল্ট। পেজ ফল্ট হলে হচ্ছে আমরা কোথায় যাব? হার্ড ডিস্কে খুঁজতে যাব। ভার্চুয়াল অ্যাড্রেস কি? এই যে আমরা পেজ টেবিল তৈরি করতেছি, এই পেজ টেবিলের যে অ্যাড্রেস, সিপিইউ হচ্ছে আসলে এই অ্যাড্রেসটাই জেনারেট করবে যখন সে এক্সিকিউট করবে, যখন সে ডেটা এক্সিকিউট করবে এই পেজ টেবিলের অ্যাড্রেস কি সে জেনারেট করবে, এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস। এই অ্যাড্রেসে যদি র্যামের ভিতর খোঁজা হয় তাহলে আসলে ওখানে কিছুই পাওয়া যাবে না, কারণ এই দুইটা আলাদা। র্যামের যে অ্যাড্রেস তার নাম হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, আর এই কনসেপচুয়ালি আমরা পেজ টেবিলের ভিতর যে টেবিলের ভিতর আমরা এই যে অ্যাড্রেসগুলো রেখে দিচ্ছি ফিজিক্যাল অ্যাড্রেসের, ওইটার যে অ্যাড্রেস তাকে আমরা বলতেছি হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস। হ্যাঁ, তো এই কনসেপ্টগুলো আমাদের পুরো জিনিসটা বোঝার আগে জানা দরকার। এখন আসি আমরা কাজ করে কি করে। ঠিক আছে, তো কাজ করে কি করে বোঝানোর আগে, আমরা এই কনসেপ্টটা বোঝানোর আগে একটু কাজ করে কি করে দেখেছি। প্রথমে কি হয়, সিপিইউ একটা সে হচ্ছে পেজ টেবিলের ভিতরে, সিপিইউ একটা পেজ টেবিলের ভিতরে একটা প্রোগ্রামকে লোড করে। এবার সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করলো যেটার নাম হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস। এই ভার্চুয়াল অ্যাড্রেস আমরা ধরে নেই যে আমাদের যে পেজ টেবিলটা আছে ওটা হচ্ছে 4 জিবি, তার মানে 32 বিট। আমরা এখন এখানে যে উদাহরণটা দেখতেছি তার সেটা হচ্ছে একটা সিঙ্গেল প্রোগ্রামকে লোড করা হচ্ছে কোথায়, লোড করা হচ্ছে হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেসের ভিতরে, পেজ টেবিলের ভিতরে, যেটা হচ্ছে মূলত 32 বিট, অর্থাৎ প্রায় 4 জিবি। এবং আমার র্যামের সাইজ হচ্ছে 1 জিবি। এখন কথা হচ্ছে প্রথমে সিপিইউ একটা আমার অ্যাড্রেস জেনারেট করলো, সেটা হচ্ছে আমার এই ভার্চুয়াল অ্যাড্রেস। এই অ্যাড্রেসে এসে প্রথম আমাকে টেবিলে ঠিক ওইখান থেকে যে ভার্চুয়াল পেজ নাম্বার, এই লাস্টের যে 12 বিট এটা হচ্ছে অফসেট। প্রথমে করতে হবে কি, এই ভার্চুয়াল যে পেজ নাম্বার 20 বিট, এই 20 বিটের অ্যাড্রেসে যে পেজ টেবিল থেকে খুঁজে বের করতে হবে যে ওই ভার্চুয়াল পেজ নাম্বারের এগেনস্টে আসলে ফিজিক্যাল পেজ নাম্বারটা কত, অর্থাৎ র্যামের কোন লোকেশনে আছে। সবসময় যে অ্যাড্রেসটা জেনারেট হচ্ছে সেটা যে এই টেবিলের ভিতর খুঁজে পাওয়া যাবে এমন নাও হতে পারে। এই যে আমি পেজ টেবিল থেকে ভার্চুয়াল অ্যাড্রেসটাকে ট্রান্সলেট করে এই যে ফিজিক্যাল অ্যাড্রেসটা খুঁজে বের করলাম, এটার নামই হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন, ভার্চুয়াল অ্যাড্রেস ট্রান্সলেশন। তো আমার কাজ কি, প্রথমে হচ্ছে সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করলো, আমি করলাম কি সেই অ্যাড্রেসটা নিয়ে, ওই অ্যাড্রেসটা হচ্ছে এই পেজ টেবিলের অ্যাড্রেস, এই পেজ টেবিলের অ্যাড্রেস যেমন সে এইটা হচ্ছে আমরা উপর থেকে আসি, এটা হচ্ছে 0 নাম্বার লোকেশন, এটা 1 নাম্বার লোকেশন, এটা 2। তাহলে এই অ্যাড্রেসে যদি 1 তৈরি করে তাহলে হচ্ছে এই 1 এসে আমি তখন খুঁজে বের করব যে এই যে ভার্চুয়াল অ্যাড্রেসটা তৈরি হয়েছে তার প্রথম 20 বিট থেকে খুঁজে বের করব যে র্যামের ওই জায়গাটা কোথায়, র্যামের ওই লোকেশনটা কোথায়। তো সেই র্যামের লোকেশন আমরা চলে যাব এবং সেখান থেকে কত নাম্বার পেজ খোঁজা হচ্ছে সেটা খুঁজে পাবো হচ্ছে এই পেজ অফসেট নাম্বার থেকে। এইভাবে হচ্ছে কনভার্ট করা হয় যে একটা সিপিইউ কিভাবে কাজ করে। প্রথমে হচ্ছে সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করে, সেটা থেকে আমরা পেজ টেবিলে যে দেখি যে ওইটা আছে কি নাই। তো কিভাবে দেখি যে ওটা আছে কি নাই, যদি আমি ওই পেজ অ্যাড্রেসে যাই যে অ্যাড্রেসটা এইমাত্র জেনারেট করা হয়েছে, সেখানে যে যদি আমি এই অ্যাড্রেসটা পাই এবং এখানে যে বিটটা, ওই বিটটা যদি আমি 1 দেখি তার মানে হচ্ছে র্যামের মধ্যে আছে। যদি 1 খুঁজে না পাই তাহলে আসলে ওই যে অ্যাড্রেসটা আমি ফিজিক্যালি তৈরি করছি ওইটা আসলে আছে কোথায়, হার্ড ডিস্কের ভিতরে আছে। যদি এখানে 0 পাই আমি, সে আমি এই 1 নাম্বার আসলাম, এখানে আমি দেখলাম যে 0 দেওয়া আছে ভ্যালিড বিটের আন্ডারে, এই ভ্যালিড বিটটার আন্ডারে 0 দেওয়া আছে। তার মানে হচ্ছে আমরা এই যে অ্যাড্রেস স্পেসটা ফাঁকা পড়ে আছে এই জায়গাটায় হচ্ছে আসলে ওই আমি যে অ্যাড্রেসটা চাচ্ছি সেটা নেই, অর্থাৎ র্যামে ওই অ্যাড্রেসটা লোড করা নেই। তখন আমাকে কি করতে হবে, তখন হচ্ছে আমাকে এই ইসে চলে যেতে হবে, প্রথমে হচ্ছে হার্ড ডিস্কের কাছে চলে যেতে হবে, হার্ড ডিস্কের কাছে চলে যেতে হবে, অর্থাৎ হার্ড ডিস্ক বলাটা ভুল, আসলে সেকেন্ডারি মেমোরির কাছে চলে যেতে হবে। এই সেকেন্ডারি মেমোরি থেকে র্যামে লোড করতে হবে ডেটা,
দেন ওই র্যামের যে অ্যাড্রেস সেইটা দিয়ে আমার এই 1 নাম্বারে বসায় এই বিটটাকে চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এই বিটটাকে চেঞ্জ করে দিতে হবে এবং হচ্ছে আমার তখন কি করতে হবে, এই পুরো ডাটাটাকে নিয়ে তখন আবার সিপিইউর কাছে পাঠিয়ে দিতে হবে। এইভাবে হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন হয় পেজ টেবিলের মাধ্যমে। ঠিক আছে, বোঝা গেল? তো আমরা কি করলাম প্রথমে, যে কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তো ক্যালকুলেট করার জন্য আমাদের যেটা করতে হবে, যে সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করলে ওইটা পেজ টেবিলের ভিতরে ওই প্রোগ্রামটা লোড করা আছে, পেজ টেবিলেরই অ্যাড্রেস জেনারেট হয়েছে, সেখানে যে খুঁজে দেখবো ডাটাটা আছে কিনা। যদি ডেটা না থাকে তখন কি করতে হবে, পেজ ফল্ট হয়ে গেছে তখন কি করতে হবে, প্রথমে হচ্ছে হার্ড ডিস্কে যেতে হবে ওই সেম অ্যাড্রেস দিয়ে যে আমি এইমাত্র ট্রান্সলেশন করছি, ওইখান থেকে আমার খুঁজে বের করতে হবে ডেটাটা, ওটাকে র্যামে লোড করতে হবে। আর যদি পেজ হিট হয়ে যায় তাহলে আমরা সরাসরি র্যামের ওই লোকেশনে গেলে, যেটা আমি পেজ টেবিল থেকে দেখতে পাচ্ছি ট্রান্সলেট করার পরে যে অ্যাড্রেসটা পাইছি, ওটা সরাসরি র্যামে গেলে ওইখানেই পেয়ে যাবো ডেটা। ঠিক আছে, এইভাবে হচ্ছে পেজ টেবিল কাজ করে। আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি, সে প্রোগ্রাম 0 আছে, 4টা প্রোগ্রাম দেয়া আছে। তো কি করা হয়, এক একটা করে প্রোগ্রাম লোড হয়। এখন এই 32 বিট স্পেসে আমি যে কোনো প্রোগ্রামকে লোড করতে পারতেছি এবং সেখান থেকে ম্যাপিং এর মাধ্যমে, পেজ টেবিলের দ্বারা ম্যাপিং এর মাধ্যমে আমি আসলে কি করতে পারি, 30 বিট র্যামের যে স্পেস আছে, অ্যাড্রেস স্পেস আছে, তার মধ্যে হচ্ছে দরকারি যেটুকু দরকার একটা প্রোগ্রামের জন্য আপাতত, সেটাকে লোড করতে পারি। কোনোটা যদি বাই চান্স মিস হয়ে যায়, অর্থাৎ যেমন প্রোগ্রাম 0 হচ্ছে এখানে লোড করা নাই, প্রোগ্রাম 0 আমি খুঁজে পেলাম না, তখন ওটা ম্যাপ করা আছে কোথায়, হার্ড ডিস্কে আছে। তার মানে তা হার্ড ডিস্ক থেকে আমি নিয়ে র্যামের মধ্যে রাখবো, সেই র্যাম থেকে নিয়ে আমি আবার এই পেজ টেবিলটাকে আপডেট করে দিব, তখন আবার এখানে ভ্যালিড বিটটা 1 হয়ে যাবে। এইভাবে হচ্ছে ভার্চুয়াল মেমোরি কাজ করে। তো এইভাবে ডিজাইন করার কারণে অ্যাজ এ প্রোগ্রামার বা ইউজার, আমার কাছে মনে হবে যে আসলে যে কোনো প্রোগ্রামের জন্যই আনলিমিটেড মেমোরি আছে। বাস্তবে কিন্তু তা না, আমরা কিন্তু ওই 1 GB র্যামকেই এমনভাবে ইউজ করতেছি যে যে কোনো সাইজের প্রোগ্রামকে আসলে এফিসিয়েন্টলি রান করা সম্ভব হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো ওই যে মোটিভেশন দেখাইছিলাম না, তো ওইটা কাজ করে কি করে আমরা একটু বোঝানোর চেষ্টা করি। তো মোটিভেশনে দেখো, আমরা যদি এই যে প্রোগ্রাম 2 যেটা, এটা লোড করছি মাঝখানের 2 GB তে, মাঝখানের 2 GB তে। এখন আমার উপরে 1 GB ফাঁকা আছে, এখানে 1 GB ফাঁকা আছে এবং হচ্ছে নিচে 1 GB ফাঁকা আছে। এখন কথা হচ্ছে যে এই সিস্টেমে, আগে যে সিস্টেম ছিল, যখন এই ইয়ে ছিল না, ভার্চুয়াল মেমোরি ছিল না, তখন আসলে এই স্পেসটাকে কাজে লাগানো খুব কঠিন হয়ে যেত। কিন্তু এখন পেজ টেবিল থাকার কারণে আসলে আমি এই প্রোগ্রাম, এই যে 3 যেটা, এর যে কোনো অ্যাড্রেসকে এই ফিজিক্যাল মেমোরির এই অ্যাড্রেসে রেখে যদি শেষ হয়ে যায়, তাহলে আবার পরের পরের যে 1 GB ফাঁকা, সেটাকে চিনাই দিতে পারি। কিভাবে, আমার জাস্ট এই যে টেবিলের যে ইয়েগুলা, অ্যাড্রেসগুলা, এই অ্যাড্রেসগুলো দিব। সাপোজ ধরো প্রথম অ্যাড্রেসটা ছিল হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে 3। এখন দেখা গেল যে অ্যাডজেসেন্ট স্পেস হচ্ছে আর নেই, দেখা যাচ্ছে 4, 5, 6 অন্য কোনো প্রোগ্রামের কাছে চলে গেছে। আমি অ্যাড্রেস ট্রান্সলেশনে পরে হচ্ছে যখন সে আমার 11 নম্বরটা ফাঁকা, তাহলে আমি 11 দিয়ে এখানে বসায় চিনাই দিতে পারবো। সুতরাং আমাকে অ্যাডজেসেন্ট ওই র্যামের যে অ্যাডজেসেন্ট ঘর, ওইগুলো মানে পরপর যে ঘরগুলো, সেগুলো ব্যবহারের কোনো বাধ্যবাধকতা নাই। তার মানে র্যামের যেখানেই ফাঁকা থাক, যদি আমি 2 GB ফাঁকা পাই, যদি আমি 2 GB ফাঁকা পাই, আমার ওই যে প্রোগ্রামের উদাহরণ আমরা দিচ্ছি তার 2 GB প্রোগ্রাম দরকার আপাতত, তো আমরা যেখানেই ফাঁকা পাই, যদি টোটাল র্যামের ভিতরে 2 GB ডেটা ফাঁকা থাকে, তাহলে আমরা সেটাকে ইউজ করতে পারবো। তাহলে আমাদের অ্যাডজাসেন্ট স্পেসের যে প্রবলেম, সেটা দূর হয় এই ভার্চুয়াল মেমোরির মাধ্যমে। এখন কথা হচ্ছে, আরেকটা সমস্যা ছিল, সিকিউরিটি। সিকিউরিটির উদাহরণটা এরকম, সে আমি কাজ করতেছি, তো কাজ করতে করতে দুইটা আলাদা আলাদা প্রোগ্রাম, একটা আমি লিখছি একটা তুমি লিখছো, তো দুইটা প্রোগ্রামে কোনো একটা কারণে দেখা যাচ্ছে র্যামের একটা নির্দিষ্ট লোকেশন ব্যবহার হচ্ছে 1024, তুমিও জেনারেট করলে 1024। আমরা এই আগের ছবিগুলো দিয়ে একটু উদাহরণ দিই। এটা, তো সাপোজ ধরো তুমি একটা অ্যাড্রেস জেনারেট করলা 1024, আমি যে প্রোগ্রামটা লিখছি সেটাও এই প্রোগ্রাম এই অ্যাড্রেসে ডাটা রাখার চেষ্টা করতেছে। এখন দুইটা প্রোগ্রাম যদি সেম টাইমে র্যামের লোকেশনে, সে আমরা এখানে উদাহরণ দিই, হ্যাঁ, ধরো দুইটা প্রোগ্রামই এই 1024 নাম্বার অ্যাড্রেসে, সেপারেট প্রোগ্রাম যদি এখানে ডাটা রাখার চেষ্টা করে, তাহলে কি একটা কলিশন হবে, তাই তো? তো এখন করা যায় কি, এই ভার্চুয়াল পেজে হচ্ছে, ভার্চুয়াল মেমোরি হচ্ছে এখানে এফিসিয়েন্টলি কাজ করে, যে এই পেজ টেবিলের মাধ্যমে ও করবে কি, এই 1024 অ্যাড্রেসটা জেনারেট হওয়ার পরে ও আসলে এই ভাগ করে ফেলবে। অর্থাৎ প্রথম প্রোগ্রামের পেজ টেবিলের 1024 নাম্বার অ্যাড্রেস যাবে হচ্ছে ফিজিক্যাল র্যামের অন্য একটা ঘরে, সে ফর এক্সাম্পল 3000 নাম্বার লোকেশনে, যেখানে ও ফাঁকা পাবে আর কি।
আর দেখা যাবে যে আরেকটা পেজ টেবিল ছিল অন্য একটা প্রোগ্রামের, সেই প্রোগ্রামের 1024 নাম্বার অ্যাড্রেসের জন্য দেখা যাবে ও র্যামের অন্য কোনো লোকেশন ক্রিয়েট করে রাখছে, ফর এক্সাম্পল ধরো 4000 নাম্বার লোকেশন। তাহলে সেম প্রোগ্রাম যখন সেম অ্যাড্রেস জেনারেট করতেছে, ভার্চুয়াল মেমোরি আমাকে হেল্প করতেছে, পেজ টেবিল আমাকে এনশিওর করতেছে যেন তারা একই অ্যাড্রেসে যে ডাটা সেভ না করে। হ্যাঁ, তার জন্য একই অ্যাড্রেসেই তোমার ভুল করে ডাটা সেভ না করে। যদি শেয়ার করতে চায় তার জন্য আলাদা ব্যাপার, যদি দুইটা প্রোগ্রামই একই মেমোরি স্পেসকে শেয়ার করতে চায় সেটারও ব্যবস্থা করা যাবে। কিন্তু যদি এরকম হয় যে তারা আনইনটেনশনালি র্যামের কোনো লোকেশনকে নষ্ট করতে গেছিল বা ভুল করে অ্যাক্সেস করে ফেলতেছিল দুইটা প্রোগ্রামই সেম লোকেশনকে, সেক্ষেত্রে হচ্ছে এটা ভার্চুয়াল মেমোরি থেকে কভার করা যায় যাতে তারা দুইটা লোকেশনে সেভ হয়। হ্যাঁ, তো এই যে প্রোগ্রামের মাথা ব্যথা যে সেম লোকেশনে চলে যাচ্ছে কিনা, কোন স্পেস ইউজ হচ্ছে, কোন অ্যাড্রেসে যাচ্ছে ডেটা, এটা হচ্ছে দূর করা যায় এই ভার্চুয়াল মেমোরির মাধ্যমে। তো মোটামুটি এই ভার্চুয়াল মেমোরি পর্যন্ত আমাদের কনসেপ্ট শেষ, মানে ভার্চুয়াল মেমোরি এখন একটা কনসেপ্ট বাকি, কিন্তু এই পর্যন্ত যে কেন ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা দেখালাম। আমি দেখালাম, আরো ডিটেলসের জন্য ইন্টারনেটের আরো রিসোর্স আছে, সেগুলো ঘাটা যেতে পারে, সেগুলো দেখা যেতে পারে। এরপরে হচ্ছে আমাদের যে টপিক সেটার নাম হচ্ছে ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার, অথবা এটার নাম হচ্ছে সংক্ষেপে টিএলবি। টিএলবি কি জিনিস আমরা এটা এখন বলবো, সেটা হচ্ছে এই যে আমরা বললাম যে পেজ টেবিলের ভিতরে পুরো প্রোগ্রামটা লোড থাকে কিন্তু র্যামের ভিতরে একটা অংশ লোড থাকে। এই পেজ টেবিল কোথায় সেভ হয়? ইনিশিয়ালি শুরুতে প্ল্যান করা হয়েছিল যে পেজ টেবিল সেভ হবে হচ্ছে রেজিস্টারের ভিতরে, ছোট রেজিস্টার থাকবে, রেজিস্টারের ভিতরে পেজ টেবিল লোড করা হবে। পরে দেখা গেল পেজ টেবিলের সাইজ, এই রেজিস্টারের সাইজ খুবই ছোট। তো ওই রেজিস্টার মানে এখনকার যে পেজ টেবিল, এই যে আমি বললাম যে একটা প্রোগ্রাম হচ্ছে প্রায় 4 জিবির মতো, তাহলে 4 জিবি কে যদি আমরা একটা রেজিস্টারের মধ্যে সেভ করতে যাই তাহলে তার মানে হচ্ছে হিউজ পরিমাণ রেজিস্টার লাগবে, আবার সেই আমাদের খরচ বেড়ে যাবে। তো ওইটা ঠেকানোর জন্য যেটা করা হয় পরবর্তীতে, যে অপারেটিং সিস্টেম র্যামের একটা অংশ নেয় যার নাম হচ্ছে কার্নেল। এই কার্নেল যে পার্টটা থাকে, এই কার্নেল পার্টের ভিতরেই হচ্ছে এই যে কোনো প্রোগ্রামের আমার এই পেজ টেবিল তৈরি হয়। বর্তমান যে সিস্টেম আছে তাতে কি করা হয়, যেহেতু রেজিস্টারের ভিতর রাখা সম্ভব হচ্ছে না, সুতরাং যেটা করা হয় সেটা হচ্ছে এই মেইন মেমোরি বা র্যামেরই একটা অংশ যেটা কার্নেলের জন্য বরাদ্দ। হ্যাঁ, অপারেটিং সিস্টেমের যে কোর অংশটা যেখানে লোড হয় কার্নেল স্পেস বলে, এই কার্নেল স্পেসের ভিতরেই হচ্ছে পেজ টেবিলগুলো তৈরি হয়। সমস্যা হচ্ছে যে তার মানে পেজ টেবিলের যে আমার যে পেজ টেবিল সেভ করার জন্য যে মেকানিজম ব্যবহার করা হচ্ছে, যে আর্কিটেকচার ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে র্যামের আর্কিটেকচারের মতোই। ঠিক আছে, তার মানে ওইটার যে মেকানিজম আর এটার যে মেকানিজম এটার যে মেকানিজম এই যে আমাদের পেজ টেবিলে দুইটাই সেম। এখন আমরা জানি যে র্যাম আসলে ফাস্ট হলেও অতটাও ফাস্ট না, র্যাম তুলনামূলক স্লো, কাচ্ছে স্লো, ক্যাশ থেকে স্লো, তারপরে হচ্ছে রেজিস্টার থেকে স্লো। সুতরাং কোনো একটা ডেটা যদি আমার প্রথমে পেজ টেবিলে খুঁজতে হয়, সেখান থেকে আবার অ্যাড্রেস ট্রান্সলেট করে যদি র্যামের অন্য একটা লোকেশন থেকে খুঁজতে হয়, এটা মোটামুটি বারবার যখন এই কাজটা করা হবে, যখন পুরো প্রোগ্রামটা বারবার এই কাজটা করবে, তখন একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম নষ্ট হবে। ঠিক আছে, যেহেতু দুইটাই সেম টেকনোলজি, একটা সিগনিফিক্যান্ট টাইম নষ্ট হবে। তো এই যে টাইম নষ্ট, এটা ঠেকানোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে একটা স্পেশাল টাইপের বাফার মেমোরি ব্যবহার করা হয়। এই এইটাই হচ্ছে পরবর্তীতে টিএলবি নামে মানে পরিচিত একটা স্পেশাল টাইপের বাফার মেমোরি, যেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট বা এমএমইউর ভিতরে থাকে। ঠিক আছে, এই এমএমইউ বা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের আন্ডারে একটা ছোট স্পেশাল টাইপের বাফার মেমোরি যেটা ক্যাশের মতো আচরণ করে, ক্যাশ মেমোরির যে টেকনোলজি সেটা দিয়েই তৈরি। তো এই যে ছোট একটা মেমোরি, এটা আলাদা করে দেওয়া হয়েছে, এইখানে হচ্ছে পরবর্তীতে পেজ টেবিল রাখা শুরু হয়। সুবিধাটা কি, এই তোমার অ্যাক্সেস সংখ্যা কিন্তু কমেনি, আগের বারও হচ্ছে পেজ টেবিল চেক করতো, এখনো পেজ টেবিল চেক করবে, উল্টো আরো বেড়ে গেছে, আমার মেমোরি অ্যাক্সেস এখন একটা বেড়ে যাবে। মানে মেমোরি অ্যাক্সেস সেম, আমার অন্য একটা ডিফারেন্ট মেমোরিতে যে আমাকে চেক করতে হচ্ছে, আগে যেখানে র্যামের ভিতরেই চেক করতাম আমরা, এখন একটা আমার আলাদা সার্কিটরি বা মেকানিজম ইউজ করা লাগতেছে কোথায় আলাদাভাবে চেক করার জন্য যে পেজ টেবিলের ভিতরে আছে কিনা, যেটা অন্য একটা টাইপের মেমোরি। কিন্তু সুবিধা হচ্ছে এটা এত ফাস্ট যে ওই যে র্যামের অ্যাক্সেসের একটা অ্যাক্সেসের চেয়ে এটা এইটার একটা অ্যাক্সেস অনেক দ্রুত কাজ করবে, অনেক দ্রুত সার্ভিস দিবে, যার কারণে সময় অনেকটা কমানো যাবে। সুতরাং একটা প্রোগ্রামের যদি একটা নির্দিষ্ট অংশ লোড করা হয় তাহলে দেখা গেছে যে টিএলবির কারণে, ট্রান্সলেশন লুক অ্যাসাইড
বাফার বা টিএলবির কারণে আমাদের অ্যাক্সেস টাইম অনেক কমে আসতেছে, বিকজ ওই যে মেমোরিটা অনেক ফাস্ট ইউজ করে। তো এটা কাজ করে কি করে, সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করলো, লজিক্যাল অ্যাড্রেস, সেখান থেকে নিয়ে আমি অফসেটটা বাদ দিলাম, আমি কি করলাম ফ্রেম নাম্বার বা পেজ নাম্বারটা নিলাম, নিয়ে গিয়ে এই লুক অ্যাসেট বাফারে চেক করলাম যে ওটা আছে কিনা। তাহলে আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমে টিএলবিতে চেক করে নিলাম। হ্যাঁ, এবার টিএলবিতে যদি আমরা এখান থেকে ফ্রেম নাম্বারটা খুঁজে পাই, তার মানে হচ্ছে এই যে আমার ক্যাশের যে ফার্স্ট মেমোরি, তার ভিতরেই আমি অ্যাক্সেস পেয়ে গেলাম। হ্যাঁ, এবং সেখান থেকে আমি টিএলবি হিট পেলাম, অর্থাৎ আমি জানি র্যামের ভিতরে আছে এবং আমি র্যামের লোকেশনে যে তখন আমার ডেটাটা খুঁজে বের করব। কিন্তু কিন্তু যদি এখানে না পাই, আমি যদি না পাই, তার মানে হচ্ছে আমার যে ফার্স্ট মেমোরি যে টিএলবি যেটা আছে, ট্রান্সলেশন লুক অ্যাসেট বাফার, যে স্পেশাল টাইপের মেমোরিটা আছে ফার্স্ট মেমোরি, এর মধ্যে যদি আমি না পাই, তখন আমাকে কি করতে হবে, আবার আমার অ্যাকচুয়াল পেজ টেবিলে যেতে হবে। পেজ টেবিলটা যেটা ওই যে র্যামের টেকনোলজি দিয়ে তৈরি, সেখানে যেতে হবে। সেখানে যে খুঁজে বের করতে হবে যে ওই অ্যাড্রেস কোনটা হবে, সেই ডেটাটা নিয়ে আমি হচ্ছে আবার র্যামের মধ্যে যে খুঁজে বের করব। এইভাবে হচ্ছে আমার ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার কাজ করে টিএলবি, যেটা আমার কম্পিউটারকে ফাস্ট করতে, এফিসিয়েন্টলি ইউজ করতে সাহায্য করে। আরও একটা ব্যাপার দেখা গেছে যে টিএলবি ইউজ করার ফলে ওভারঅল বর্তমান প্রোগ্রামে, যেহেতু ওই যে আমাদের লোকালিটি অফ রেফারেন্সের একটা ব্যাপার আছে, অর্থাৎ দেখা যায় যে একটা ইনস্ট্রাকশন একই অ্যাড্রেসে থাকলে তার পরবর্তী আশেপাশের অ্যাড্রেসগুলোতেই ওর ডেটাগুলা বা হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনগুলো থাকে, যার কারণে পাশাপাশি যে অ্যাড্রেসগুলো থাকে ওইগুলা বেশি কল হয়, ওইগুলাই বেশি ব্যবহৃত হয়। তো এই কারণে টিএলবিতে যখন লোড করা হয়, যেটা দেখা গেছে যে এর ডেটাগুলো আসলে টিএলবিতে হিট বেশি পড়ে এবং সেই কারণে অ্যাক্সেস টাইম অনেক কমে আসে। এটা হচ্ছে ট্রান্সলেশন লুক অ্যাসেট বাফারের বেনিফিট। এইবার হচ্ছে আমরা ওই সেম কনসেপ্টে আর একটু ডিটেলসে অন্য একটা ফিগারের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে আমার একটা ভার্চুয়াল পেজ নাম্বার থাকবে, সেটা যে আমি টিএলবির যে যেখানে আমার হচ্ছে ইনফরমেশন গুলো লোড অবস্থায় আছে সেখানে যাব, যে প্রথমে আমি চেক করে দেখবো ওই বাফার রেস্টার মধ্যে আছে কিনা। যদি হিট হয়, এখান থেকে আমি র্যামের অ্যাড্রেস পেয়ে যাব, এখান থেকে আমি র্যামের অ্যাড্রেস পেয়ে যাব। যদি না হয়, তখন আমি আবার ফিজিক্যাল অ্যাড্রেস এসে পেজ টেবিল থেকে ডাটা খুঁজে বের করব। যেমন যদি ক্যাশ হয়, তাহলে ক্যাশের ওখান থেকে আমি ডাটা খুঁজে বের করব, অথবা অনেক সময় সরাসরি র্যাম। এখানে ক্যাশ সিস্টেম দিয়ে উদাহরণ দেখানো হচ্ছে, যেটা হচ্ছে বর্তমানে মোর আধুনিক, কিন্তু একটু পুরোনো দিকে ক্যাশ তখন ছিল না, তখন হচ্ছে র্যামের মধ্যেই দেখানো হতো যে র্যাম থেকে ডাটা নিয়ে আসা হবে। আচ্ছা, তো র্যামের মধ্যে খুঁজবো, যদি র্যামে পাই তাহলে এখান থেকে ডাটা নিয়ে পাঠিয়ে দিলাম র্যামের লোকেশন নিয়ে। যদি র্যামের লোকেশনের মধ্যে না থাকে, তখন আমাদেরকে কি করতে হবে, ওই যে আবার সেই ইসে যেতে হবে, আমাদের যে হার্ড ডিস্কের ভিতরে লোড আছে ওইখান থেকে র্যামে নিয়ে আসতে হবে। সেই র্যাম থেকে হচ্ছে আমার প্রথমে পেজ টেবিলকে আপডেট করতে হবে এবং ফাইনালি হচ্ছে আমার ডেটাটা সিপিইউতে পাঠাতে হবে। এটা হচ্ছে টিএলবির সিস্টেম। ওকে, ফাইন। তো ঠিক আছে, এই পর্যন্তই আমাদের হচ্ছে ভার্চুয়াল মেমরি কনসেপ্ট, যেটুকু আমরা কম্পিউটার আর্কিটেকচারের আন্ডারে পড়াচ্ছি। আরও কিছু টপিক আছে যেগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের আন্ডারে, যেমন ওই যে রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম গুলা, ঠিক আছে, তারপরে অ্যাক্সেস টাইমের কিছু আহ, কিছু উদাহরণ, যে কিভাবে আসলে অ্যাক্সেস টাইমটা ক্যালকুলেট করে, এগুলো অপারেটিং সিস্টেমে কভার করবে ওই কোর্সটাতে। আপাতত যেটুকু কনসেপ্ট দরকার কম্পিউটার আর্কিটেকচার ডিজাইনের সম্পর্কে বোঝার জন্য, সেটুকু শেষ হলো। ওকে।